দিন যাচ্ছে, ভারতের কোনো এক কোনায় বেঁচে থাকা হাসিনা এমন নিঃসঙ্গ হয়ে পড়েছেন যে গত 7 মাসে একটা বারের জন্যও দেখা যায়নি তার মুখ। কোথাও না মানে কোথাও না, ঠিক যেমনটা হতো আয়নাঘরের মানুষদের সাথে। আসমানি বিচারে এখন হাসিনা টের পাচ্ছেন আয়নাঘর কাকে বলে। নাহিদ সার্জিসরা যে আয়নাঘরে থেকেছেন তা তো ছিল দেশের বুকেই, অন্তত দেশের বাতাসেই নিঃশ্বাস নিতেন, পেতেন বেঁচে থাকার প্রেরণা। কিন্তু আসমানি সিদ্ধান্তে হাসিনা এখন এমন এক আয়নাঘরে আছেন যা গণভবন থেকে কয়েক হাজার মাইল দূরে, যেখানে পৌঁছায় না বাংলার বসন্তের বাতাস, বর্ষিতে ওঠে না বাংলার পোয়াল, কিংবা পাশে থাকে না রাজহাঁসের দল। তিনি জানেন নিজের বানানো আয়নাঘরের বাইরে এলে যেন তাকে খুবলে খাবে চৈত্রের শকুনেরা। এত সব হাহাকার বুকে নিয়ে হাসিনা যখন ঘুমাতে যান তখনও তার নিস্তার নেই। চোখ বন্ধ করলেই শত শত কণ্ঠ বলে ওঠে, আব্বু তুমি কাঁদতেছো যে, অথবা দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হয় সেই আওয়াজ, অর্থাৎ আমি যা জানি তুমি তা জানো না। আজকে আমরা এমন একটা সময় বাংলাদেশে পাস করছে যেটা সত্যি আমাদের জন্য খুব দুঃখজনক। এরা অনেকেই স্লোগান দিয়েছে আমাকে বিদায় দেওয়ার জন্য। আমার বিদায়ের পরে আজকে বাংলাদেশের কি অবস্থাটা আপনারা দেখেন। বাংলাদেশের সর্বশেষ যেই রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। যে সেনাবাহিনীর দেশে এবং বিদেশে সুনাম করা, সেটাকে তো নানাভাবে কলুষিত করছে। কিছু জেনারেলকে পকেটে পুরে তাদের মাধ্যমে সেনাবাহিনীকে কলুষিত করার চেষ্টা করছে। কিন্তু শেখ হাসিনা টের পায়নি যে তার তো কোনো জনগণের মধ্যে কোনো ভিত্তি ছিল না। জনগণ, অধিকাংশ জনগণ তাকে ঘৃণা করতো শেষের দিকে। পাকিস্তানি আইএসআই সেনাবাহিনীর বাংলাদেশের সেনাবাহিনীর অভ্যন্তরে নানা রকমের ষড়যন্ত্র করার চেষ্টা করছে, সেই খবরও শোনা যাচ্ছে নানা মারফতে। আর কোনো উপায় না পেয়ে, আর কোনো রাস্তা না পেয়ে ডক্টর ইউনূস সরকার অবশেষে একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে, এবার বিজয় আসবেই। ডক্টর ইউনূসকে কেউ ব্যর্থ করতে পারবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় স্বীকার করে জনগণের কাছে ক্ষমা চেয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, ভারতে আয়নাঘরে বন্দী শেখ হাসিনাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল ভারতীয় সাংবাদিক। আর কোন উপায় না পেয়ে সরকারের নজিরবিহীন সিদ্ধান্ত, ব্যর্থ বিএনপি, ডক্টর ইউনূসের চূড়ান্ত বিজয় এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতা, জনগণের কাছে আসিফ নজরুলের ক্ষমা চাওয়ার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত খবরগুলো দেখে আসি। হাসিনা যখন গণভবনের আলিশান পুকুরে বড়শি দিয়ে বোয়াল মাছ ধরছিলেন মহা আনন্দে, ফটো সেশন করছিলেন বোনকে নিয়ে, কিংবা আতপ চাল ছড়িয়ে দিচ্ছিলেন প্রিয় রাজহাঁসদের দিকে, ঠিক তখন ঢাকার কোনো এক অন্ধকার কুঠুরিতে বন্দী থাকা কাউকে দেয়া হচ্ছিল ইলেকট্রিক দুঃখ, কিংবা দুনিয়ার সকল যাতনার ভার বইত নিষ্ঠুর হুইল চেয়ারেরা। সবই হতো তার নির্দেশে। একদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ হয়ে যেত তার ইলিশ পোলাও রান্নার ছবিতে, খেলতেন ব্যাডমিন্টন ছেলে নাতি নাতনিদের সাথে। অন্যদিকে কেঁদে কেঁদে বুক ভাসাতো ইলিয়াস আলীদের ছেলে মেয়েরা। ফোন রেকর্ডে শোনা যেত একরামুলের মেয়ের আর্তনাদ, আব্বু তুমি কাঁদতেছো যে। তিনি সব জানতেন। 5 আগস্ট গণভবন থেকে জনতা যখন তাকে উড়িয়ে দিয়েছিল ধুলোর মতো, তখন পাখির পালকের মতো গণভবনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে সবকিছুর আমলনামা। কে কখন বাজারে যাচ্ছেন, কে যাচ্ছে নিয়োগাতে, কে করছে ঘরের আলাপ, কিংবা কে আছে ব্যাট হাতে, সব হিসেব রাখতেন পই পই করে। তিনি যেন নমরুদের মতো আল্লাহ হতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ তো আগেই বলে রেখেছেন, আমি যা জানি তুমি তা জানো না। অবশেষে আপার সাথে সাথে সারা পৃথিবীর মানুষও জানল তার সব কুকর্ম ফাঁস হয়ে গেছে। তার সব ফোন রেকর্ড, দলিল দস্তাবেজ দুনিয়ার কাছে স্পষ্ট। তাতে জলজল করছে তার সব পাপের কথা। তাকে বের করে দেওয়া হয়েছে দেশ থেকেই, ভেঙে দেওয়া হয়েছে তার সব চিহ্ন। তিনি একজন হত্যাকারী, সাক্ষ্য দিচ্ছে স্বয়ং জাতিসংঘ। এই পৃথিবীতে হিন্দুস্তান ছাড়া তার যাওয়ার কোনো জায়গাই নেই আর। হাসিনা যেন ধ্বংস হয়ে গেছে, হাসিনা নমরুদের মতো ভেসে গেছে অলকানন্দা জলে। আগে বলা হতো আপাকে ভুল বোঝানো হয়, পাশে থাকা হেভিওয়েটরা নিরীহ আপাকে ভূগোল বুঝিয়ে অপকর্ম করায়, দলিলে সই করিয়ে নেয় সিনেমার মতো কৌশল করে। পরে জানা গেল আপাই এতদিন করিয়েছেন সবকিছু, বরং পাশে থাকা হেভিওয়েটরাই ছিলেন অসহায়। আবারও ফাঁস হয়েছে হাসিনার ফোন রেকর্ড। তাতে স্পষ্ট করে বলছেন হেলিকপ্টার থেকে গুলি করতে। গুলি চলেছে তার নির্দেশে, খালি হয়েছে শত শত মায়ের বুক, কিন্তু এগিয়ে এসেছে আবার লক্ষ মায়ের সন্তানেরা। হাসিনা টিকতে পারেননি। হাসিনারা আসলে টিকতেই পারে না কোনো কালেই, বাংলাদেশে তো নয়। আজ শেখ হাসিনার বিচার হচ্ছে। দিন যাচ্ছে, বেরিয়ে আসছে এমন সব খবর, এমন সব দুঃখ গাথা যা বাংলার মানুষ আগে কখনো শোনেনি।
আগে কখনো দেখেনি। দিন যাচ্ছে, ভারতের কোনো এক কোনায় বেঁচে থাকা হাসিনা এমন নিঃসঙ্গ হয়ে পড়েছেন যে গত 7 মাসে একটা বারের জন্যও দেখা যায়নি তার মুখ। কোথাও না মানে কোথাও না, ঠিক যেমনটা হতো আয়নাঘরের মানুষদের সাথে। আসমানি বিচারে এখন হাসিনা টের পাচ্ছেন আয়নাঘর কাকে বলে। নাহিদ সার্জিসরা যে আয়নাঘরে থেকেছেন তা তো ছিল দেশের বুকেই, অন্তত দেশের বাতাসেই নিঃশ্বাস নিতেন, পেতেন বেঁচে থাকার প্রেরণা। কিন্তু আসমানির সিদ্ধান্তে হাসিনা এখন এমন এক আয়নাঘরে আছেন যা গণভবন থেকে কয়েক হাজার মাইল দূরে, যেখানে পৌঁছায় না বাংলার বসন্তের বাতাস, বর্ষিতে ওঠে না বাংলার পোয়াল, কিংবা পাশে থাকে না রাজহাঁসের দল। তিনি জানেন নিজের বানানো আয়নাঘরের বাইরে এলেই যেন তাকে খুবলে খাবে চৈত্রের শকুনেরা। এত সব হাহাকার বুকে নিয়ে হাসিনা যখন ঘুমাতে যান তখনও তার নিস্তার নেই। চোখ বন্ধ করলেই শত শত কণ্ঠ বলে ওঠে, আব্বু তুমি কাঁদতেছো যে, অথবা দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হয় সেই আওয়াজ, অর্থাৎ আমি যা জানি তুমি তা জানো না। আর কোনো উপায় না পেয়ে, আর কোনো রাস্তা না পেয়ে ডক্টর ইউনূস সরকার অবশেষে একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে, এবার বিজয় আসবেই। ডক্টর ইউনূসকে কেউ ব্যর্থ করতে পারবে না। দর্শক, ডক্টর ইউনূস সরকার বা ডক্টর ইউনূসের মতো যোগ্য ব্যক্তি, তার মতো হেভিওয়েট ব্যক্তি, তার মতো এমএস সম্পন্ন ব্যক্তি এটা বর্তমান পৃথিবীতে বিরল। তিনি আমাদের জন্য অ্যাসেট, কিন্তু প্রশাসনের সহযোগিতা পাচ্ছিল না, পুলিশ কাজ করতে পারছিল না। আপনি যতই যোগ্য হন, আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি ঠিক না থাকে, দ্রব্যমূল্য যদি ঠিক না থাকে, চাঁদাবাজি সন্ত্রাসী যদি থাকে, তাহলে তার কোনো দাম নেই। আগে মানুষের জীবনে নিরাপত্তা থাকতে হবে, স্বাধীনভাবে সুন্দরভাবে চলাফেরার অধিকার থাকতে হবে, এবং দ্রুত বিচার পাওয়া, সহজ কথা থানা পুলিশ এগুলো অ্যাক্টিভ থাকতে হবে, নইলে সমাধান হয় না, নইলে সরকার প্রধান যতই যোগ্য হোক কাজ হয় না। এখন পুলিশ যেহেতু হাসিনা পুলিশ ছিল এবং ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেই, আমাদের সেনাবাহিনী ঘুরছে, মশা মাসি মারছে, কিচ্ছু করতে পারছে না। সেনাবাহিনীও ডক্টর ইউনূসকে সহযোগিতা করছে না আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য, চাঁদাবাজদের ধরার জন্য, সিন্ডিকেটদের ধরার জন্য। এবং হিজবুত তাহরির মিছিল করে, মিছিল শেষ হওয়ার পরে সেনাবাহিনী 2-3 জন যায়, যথাযথ সময় যায় না, নানান অভিযোগ আছে। এখন ডক্টর ইউনূস কিন্তু চলতে হবে, এই জায়গাটা সমাধান করতে পারলে। এখন এটা সহযোগিতা কেন সেনাবাহিনী, সরকার কিংবা বিএনপি এরা চায়, ভারত কিংবা বিএনপি এরা চায় ডক্টর ইউনূসকে ব্যর্থ করতে, এই কারণে কোঅপারেশনটা করছে না। কিন্তু ডক্টর ইউনূস সরকার এবার যে সিদ্ধান্ত নিয়েছে, সমস্যার সমাধান হয়ে যাবে। এবার থানা পুলিশ সক্রিয়ভাবে চলবে, যে কোনো অপরাধীকে ধরা হবে, জনবল সংকট থাকবে না, ইনস্ট্যান্ট অপারেশন চলবে, একটা সুন্দর পরিস্থিতি আসবে। চুরি, ছিনতাই, চাঁদাবাজি কোনো কিছু চলবে না, সব কিছুর বিরুদ্ধে কঠিন ব্যবস্থা আসবে। দর্শক, সিদ্ধান্তটা হচ্ছে অক্সিলিয়ারি ফোর্স গঠন। পুলিশ অক্সিলিয়ারি ফোর্স গঠন করছে। অক্সিলিয়ারি ফোর্স এটা কি, বা এটা আপনারা অনেকে জানেন না। আমি যদি একটু সিম্পলিফাই করি, যে পুলিশ তাদের সহযোগী মানে আনসার যে টাইপের, ওই টাইপের অনেক লোক নিয়োগ দেবে, তারা গ্রেপ্তার করতে পারবে, পুলিশের কাজ করতে পারবে, তারাও এক প্রকার পুলিশ। এমন পুলিশে যখন জনবল সংকট অথবা নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন, এখন নতুন একেবারে নিরপেক্ষ লোক এই সরকার নিয়োগ দিবে, পুলিশ নিয়োগ দিবে, তারাও এক প্রকার পুলিশ। অতএব তারা নতুন উদ্যমে ডক্টর ইউনূস সরকারের পক্ষে কাজ করবে, সরকারের নির্দেশ বাস্তবায়ন করবে, যেহেতু তারা নতুনভাবে নিয়োগ করবে, তাদের মধ্যে একটা বিপ্লবী চেতনাও থাকবে। অতএব এটা একটা ঐতিহাসিক ঘটনা হিসেবে আমি দেখতে চাই। রাজধানী ঢাকার বিভিন্ন শপিং মল সহ আবাসিক এলাকার নিরাপত্তায় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাইরে বেসরকারি কর্মীদের অক্সিলিয়ারি ফোর্স হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয়েছে। বেশ আগের খবর, সাম্প্রতিক বাংলাদেশ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, মেট্রোপলিটন পুলিশের আইন বলে অক্সিলিয়ারি পুলিশ ফোর্স নিয়োগের ক্ষমতা আমার আছে। আমি সেই মোতাবেক, এটা মূলত সরকারের পক্ষ থেকে তাকে বলা হয়েছে, তিনি দিচ্ছেন। এটা যে তিনি শুধু পুলিশ একেবারে ফুল স্বাধীনতা না, এটা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, এই জন্য এই ক্রেডিটটা বা এই সিদ্ধান্তটা আমরা সরকারের সিদ্ধান্ত বলছি। আমি সেই মোতাবেক অক্সিলিয়ারি পুলিশ ফোর্স হিসাবে যারা প্রাইভেট নিরাপত্তার লোকেরা আছে ওনাদের নিয়োগ দিচ্ছি। পুলিশ জানিয়েছে, যাদেরকে এই অক্সিলিয়ারি ফোর্স হিসাবে নিয়োগ দেওয়া হবে তাদের হাতে চিহ্নিতকারী একটি ব্যান্ড থাকবে, যা বোঝা যাবে যে তারা অক্সিলিয়ারি ফোর্স। একই সাথে এই সহায়ক পুলিশদের সাথে থাকবে নিয়মিত পুলিশ বাহিনীর মতো ক্ষমতা। ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান বিবিসি বাংলাকে বলেন, অক্সিলিয়ারি ফোর্স নিয়োগ দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন, নিয়োগ পাওয়ার পর তা পুলিশের সাথে থেকেই কাজ করে, খুব দ্রুত এটা সিদ্ধান্ত আসবে। এটা সরকারের পক্ষ থেকেই এটা বলা হয়েছে, প্রসেসগুলো খুব দ্রুত সম্পন্ন করতে। একা দায়িত্ব পালন করার সময় তারা পুলিশের মতো আটক কিংবা গ্রেপ্তার করতে পারবে বলেও জানান তিনি। এর মানে ওয়ান কাইন্ড অফ পুলিশ, যেটা আনসার বাহিনীও সাধারণত পারে না, কিন্তু পুলিশের এই অক্সিলিয়ারি ফোর্স পারবে, এটা জরুরি ছিল।
পুলিশের নিষ্ক্রিয়তার জন্য এই পরিস্থিতিতে প্রয়োজনীয় এটা। ডিএমপির পক্ষ থেকে সহযোগী পুলিশ নিয়োগ দেওয়ার ঘোষণার পর এই ফোর্সকে কতখানি জবাবদিহিতায় রাখা যাবে সেটি নিয়ে প্রশ্ন দেখা যাচ্ছে। আর এক্ষেত্রে ক্ষমতা বা আইনের অপব্যবহার রোধে এই ফোর্স নিয়োগে যথাযথ যাচাই বাছাইয়ের পরামর্শ দিয়েছেন সাবেক পুলিশ কর্মকর্তারা। বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ নুরুল হুদা বলেন, এটা অন্তর্বর্তীকালীন সরকার, তারা নিরপেক্ষ লোক নেবে বলে আশা করি। মানে বিপ্লবী চেতনা ডক্টর ইউনূস সরকারকে হেল্প করবে এমন লোকই এখানে নেওয়া দরকার। পলিটিক্যালি কোনো বায়াসড লোক যেন না নেয়। হ্যাঁ, আমরা এটাই চাই যে বিএনপির লোকজন চাঁদাবাজি করলে ছাড় দিবে, বিএনপির রেকমেন্ডেশন লোক নেওয়া হবে না, এটা না, নিরপেক্ষ লোক নেবে। এর আগে বাংলাদেশ আনসার বাহিনীকে পুলিশের ক্ষমতা প্রদান করা হলেও সাম্প্রতিক সময় আইনশৃঙ্খলা রক্ষায় এমন সহযোগী নিয়োগ দেওয়ার নজির নেই বলে উল্লেখ জানিয়েছেন সাবেক বর্তমান পুলিশ কর্মকর্তারা। দেখেন, এটা নজির না থাকলেও এটা আইনে আছে, করা যায়। এখন একটা নজির তো সবকিছু থাকতে হয় না। এইবার একটা নজির তৈরি হয়েছে, এরকম পরিস্থিতিতে ভবিষ্যতে যদি আবার প্রয়োজন হয় তখন এটা করবে। এটা ফর দি টাইমিং, এটা স্থায়ী নয়। রোজা ঈদ উপলক্ষে রাজধানী ঢাকায় আবাসিক এলাকা বিভিন্ন মার্কেটে এটা রাখা হবে। মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স 1976 ধারা মোতাবেক ডিএমপি কমিশন যদি মনে করেন, ডিএমপি কমিশনার মনে করলে পারবেন, কিন্তু এটা আসলে সরকারের পক্ষ থেকে এটা বলে দেওয়া হয়েছে। এটা উন্নত দেশে এই ধরনের ঘটনা আছে, প্রয়োজনে এটা করা হয়। বাংলাদেশের নজির নিয়ে অন্য দেশে আছে, যুক্তরাজ্যে আছে, মাঝে মাঝে এটা এরকম হয়, ডিপ্লয় করা হয়। তারা কি করতে পারে, পুলিশের সহযোগী এই বাহিনী কবে থেকে আসতে নামে সেটা এখন নির্দিষ্ট করে জানায়নি পুলিশ। তবে এ নিয়ে কথাবার্তা চলছে, কাজ চলছে। স্বাভাবিকভাবে অক্সিলারি বাহিনী বা সহযোগী ফোর্স কি করতে পারবে এ নিয়ে অনেকেই কথা বলছেন মিডিয়ার সাথে। তারা আটক করতে পারবেন, অন্যান্য দায়িত্ব পালন করতে পারবেন। পুলিশ যেটা করতে পারে ওটাই করতে পারে, মানে অক্সিলারি পুলিশ ফোর্স, ওয়ান কাইন্ড অফ পুলিশ। যাই হোক দর্শক, ডক্টর ইউনূসের যে দুর্বল পয়েন্ট সরকারের, সেই দুর্বলতাটা সিদ্ধান্তের মাধ্যমে ঘুষবে বলে আমরা মনে করি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় স্বীকার করে জনগণের কাছে ক্ষমা চেয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সচিবালয়ে 3 উপদেষ্টার সংবাদ সম্মেলনে তিনি বলেন, এখন থেকে সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কঠোর হবে। নারীর প্রতি সহিংসতা রোধে ধর্ষণের ঘটনা 15 দিনের মধ্যে তদন্ত শেষ করতে সরকার নতুন আইন পাশ করতে যাচ্ছে বলেও জানান আসিফ নজরুল। এদিকে সকালে ঢাকা সিএমএইচে মাগুরায় ধর্ষণের শিকার শিশুকে দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। মফিউর রহমানের রিপোর্ট। সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে এই সংবাদ সম্মেলন। আইন মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, হিজবুত তাহরির সহ সব ধরনের জঙ্গিবাদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। নারী ও শিশু নির্যাতন রোধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলির সঙ্গে জড়িত অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে এবং কঠোর শাস্তির আওতায় আনা হবে। নারীরা নির্ভয়ে নির্বিঘ্নে ঘরে বাইরে দায়িত্ব পালন করবে। এতে যারা তাদের বাধা দিতে আসবে, সহিংসতা করতে আসবে, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। এ ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। ধর্ষণ আইন উপদেষ্টা বলেন, ধর্ষণ মামলার বিচারকাল 180 দিন থেকে কমিয়ে 90 দিন এবং তদন্তকাল 30 দিন থেকে কমিয়ে 15 দিন করার জন্য নতুন একটি আইন প্রণয়ন করা হবে। নির্ধারিত 90 দিনের মধ্যে বিচার শেষ না হলেও আসামি জামিন পাবে না। এছাড়া শিশু আসিয়ার ধর্ষণের বিচার দ্রুত শেষ করার আশ্বাস দেন তিনি। এই ডিএনএ ফরেন্সিক রিপোর্ট করার সুযোগ সুবিধা অত্যন্ত অপ্রতুল, এই জন্য ধর্ষণের মামলার বিচার অনেক দেরি হয়ে যেত। তো আমরা স্টেক হোল্ডারের সাথে আলাপ করে একটা সংশোধনী আনবো যে উপযুক্ত ক্ষেত্রে বিচারক যদি মনে করে শুধুমাত্র মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতেই এই মামলার বিচার কার্য এবং তদন্ত কার্য চালানো সম্ভব, তাহলে সেরকম ব্যবস্থা উনি নিতে পারবে। ধর্ষণের মামলা যদি 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন নাও হয়, এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। গেল 7 মাসে সরকারের নানা রকম ব্যর্থতার জন্য জনগণের কাছে ক্ষমা চান তিনি। আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমাদের অনেক ব্যর্থতা আছে, কিন্তু আমরা উত্তরোত্তর চেষ্টা করি এবং আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আরো কঠোর হব, আরো সজাগ হব, আরো কোঅর্ডিনেটেড ওয়েতে আমরা কাজ করব। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান, ভুল তথ্য প্রচার মনিটর করার জন্য বিশেষ ব্যবস্থা নেবে তথ্য মন্ত্রণালয়। মব জাস্টিস পরিস্থিতি তৈরি হলে অথবা কোনো ধরনের থানা ঘেরাও থেকে শুরু করে যে কোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি হলে এবার থেকে আমরা খুব কঠোর ভূমিকা রাখবো এবং ওখানেই গ্রেপ্তার থেকে শুরু করে ওখানেই আমরা যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সব স্টেক হোল্ডারদেরকে বলে দিয়েছি। গত 7-8 মাসে যে যেখানে ঝামেলা করছে, যে যেখানে মব জাস্টিস করছে, সবই আমরা গোয়েন্দা সংস্থা অ্যাক্টিভ আছে। এদিকে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি চিকিৎসার খোঁজখবর নেন ও সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। সে সময় দোষীদের শাস্তি নিশ্চিতের আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সৃষ্টিকারীদের কাউকে ছাড় নয়, স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি।
অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে যারা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার ভোরে রাজধানী তেজগাঁ, ধানমন্ডি, শাহবাগ ও নিউ মার্কেট থানা পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই হুঁশিয়ারি দেন। এ সময় বিভিন্ন অপরাধ কার্যক্রম রোধে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হওয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যারা সংঘবদ্ধভাবে মব পরিস্থিতির সৃষ্টি করছে, যারা চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি করছে, যারা ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। বিচার প্রক্রিয়ার মাধ্যমে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। রমজানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রায় শতাধিক তল্লাশি চৌকি বসানো হয়েছে ও অপরাধপ্রবণ এলাকায় টহল সংখ্যা বাড়ানো হয়েছে। এসব চেকপোস্ট এবং টহল দলের রাত্রিকালীন কার্যক্রম মনিটরিং করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাদের নিয়মিত দায়িত্ব দেওয়া হয়েছে। জানা গেছে, থানাগুলো পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা থানার অভ্যর্থনা কক্ষ, হাজতখানা সহ আনুষঙ্গিক স্থাপনা ঘুরে দেখেন। ডিউটি অফিসার সহ কর্তব্যরত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। এ সময় তিনি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনে আরও তৎপর, সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দেন।